গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি তোমাদের মাধ্যমিকের বাংলা থেকে হারিয়ে যাওয়া কালির কলম যে প্রবন্ধটি আছে সেই প্রবন্ধ থেকে যত শর্ট প্রশ্ন আছে আমি সেগুলো করাবো। তোমরা অতি অবশ্যই ভালো করে এই প্রশ্নগুলো দেখে যাবে, কারণ এই প্রশ্নগুলোর বাইরে অন্য কোনো প্রশ্ন আসবে না। তোমাদের যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে তোমরা দেখো হারিয়ে যাওয়া কালির কলম প্রবন্ধ থেকে যে সমস্ত শর্ট প্রশ্নগুলো আছে। দেখো, হারিয়ে যাওয়া কালির কলম কার লেখা? শ্রীপ্রান্ত। কিন্তু নিখিল সরকার এই ছদ্মনামে তিনি লিখতেন। দেখো, প্রথম প্রশ্নটা এটা নিয়েই আছে। শ্রীপ্রান্ত ছদ্মনামটি কার? সেটা হচ্ছে সন্তোষ ঘোষের, বরুণ ঘোষের, নিখিল সরকারের, গৌরকিশোর ঘোষের। তাহলে উত্তরটা কিন্তু আমাদের নিখিল সরকারের। তারপরে দেখো 2 নম্বরের প্রশ্ন কি আছে। 2 নম্বরের প্রশ্ন হচ্ছে বাংলা প্রবাদটি হলো কালি নেই কলম নেই বলে আমি, কি হবে? লেখক মুন্সি কলমচি নিধিরাম, সেটা হচ্ছে আমাদের মুন্সি। এবার 3 নম্বরের প্রশ্ন দেখো কি আছে। শ্রীপ্রান্ত ছেলেবেলায় কলম তৈরি করতেন কি দিয়ে? উত্তরটা কিন্তু আমি একদম দিয়ে দিচ্ছি যে বাঁশের সরু কঞ্চি কেটে। এবার তারপরে 4 নম্বরের প্রশ্নটা দেখো। লেখার পাত বলতে বোঝানো হয়েছে তাল পাতাকে, কলা পাতাকে, আম পাতাকে, লেখার কাগজকে, সেটা কিন্তু হবে কলা পাতাকে। তারপরে 5 নম্বরের প্রশ্ন দেখো। শ্রীপ্রান্ত শৈশবে হোম টাস্ক করতেন তাল পাতায়, স্লেটে, কলা পাতায়, কাগজে, সেটা কিন্তু আমাদের কলা পাতায়। তারপরে দেখো 6 নম্বরের প্রশ্ন। গরুকে অক্ষর খাওয়ানো মহাপুণ্য, অমঙ্গল, অকাজ, পাপ। উত্তরটা কিন্তু আমাদের পাপ। এবার ঠিক তার পরের প্রশ্ন দেখো 7 নম্বরের প্রশ্ন। লেখক শৈশবে কালি তৈরির জন্য প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করতেন কি উপকরণ ব্যবহার করতো? তাহলে সেটা হচ্ছে কড়াইয়ের তলায় জমে থাকা কালি, এটাকে তিনি উপকরণ হিসেবে ব্যবহার করতেন। 8 নম্বরের প্রশ্ন দেখো কি আছে। স্টাইলাস আসলে কি? সেটা হচ্ছে ব্রোঞ্জের শলাকা। তারপরে 9 নম্বরের প্রশ্ন দেখো। জুলিয়াস সিজার কাফকাকে কি দিয়ে যা দিয়ে আঘাত করেন? সেটা কিন্তু আমাদের উত্তরটা হবে যে স্টাইলাস। তারপরে দেখো চীনের অধিবাসী প্রাচীনকালে লিখত কি দিয়ে? সেটা হচ্ছে তুলি দিয়ে। 11 নম্বরের প্রশ্ন দেখো। কাঁচের দোয়াতে কালির বদলে থাকে কি থাকে? সেটা হচ্ছে দুধ। 12 নম্বরের প্রশ্ন দেখো। পালকের কলমকে ইংরেজিতে কি বলে? সেটা হচ্ছে কুইল। 13 নম্বরের প্রশ্ন দেখো। বাঙালি সাংবাদিকের বাবু কুইল ডাইভার্স বলতেন কে? সেটা হচ্ছে লর্ড কার্জন। 14 নম্বরের প্রশ্ন দেখো। যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন তিনি কে? সেটা হচ্ছে দার্শনিক। 15 নম্বরের প্রশ্ন দেখো। কায়স্থ আর রাজপুত চেনা যায় যথাক্রমে কিসে? সেটা হচ্ছে কলমে ও গোপে। 16 নম্বরের প্রশ্ন দেখো। কালির অক্ষর নাইকো পেটে চণ্ডী পড়েন কোথায়? সেটা আমাদের কালীঘাটে। 17 নম্বরের প্রশ্ন দেখো। শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন কে? নিখিল সরকার। 18 নম্বরের প্রশ্ন দেখো। ফাউন্টেন পেনের বাংলা নাম ঝর্ণা কলম, নামটি কে দিয়েছিলেন? সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। 19 নম্বরের প্রশ্ন দেখো। খাগের কলম দেখা যায় কখন? সেটা হচ্ছে সরস্বতী পুজোর সময়। 20 নম্বরের প্রশ্ন দেখো। পাইলটস যে দেশের কলম, তাহলে কোন দেশের পাইলট কলম? সেটা হচ্ছে জাপান। 21 নম্বরের প্রশ্ন দেখো। ফাউন্টেন পেন সংগ্রহ করতেন কে? ফাউন্টেন পেন সংগ্রহ করতেন সেটা হচ্ছে শৈলজানন্দ। 22 নম্বরের প্রশ্ন দেখো। একজন বিখ্যাত দোয়াত সংগ্রাহকের নাম? উত্তরটা শুভ ঠাকুর। 23 নম্বরের প্রশ্ন দেখো। লাঠি তোমার দিন ফুরায় আছে কথাটি কে বলেছিলেন? বঙ্কিমচন্দ্র। 24 নম্বরের প্রশ্ন দেখো।
ওস্তাদ কলমবাজদের বলে? কি বলে? ক্যালিগ্রাফিস্ট। 25 নম্বরের প্রশ্ন দেখো, 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? উত্তরটা 7 টাকা। 26 নম্বরের প্রশ্ন দেখো, 19 শতকে 32,000 অক্ষর লেখানো যেত কত আনায়? 12 আনায়। 27 নম্বরের প্রশ্ন দেখো, অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি কে? উত্তরটা অন্নদাশঙ্কর রায়। 28 নম্বরের প্রশ্ন দেখো, সত্যজিৎ রায় লেখার জন্য ব্যবহার করতেন নিবের কলম। 29 নম্বরের প্রশ্ন দেখো, নিজের হাতে কলম বুকে বিদ্ধ হয়ে মারা যান কে? ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। 30 নম্বরের প্রশ্ন দেখো, কঙ্কাবতীর স্বনামধন্য লেখককে? ত্রৈলোক্যনাথ। এই ছিল তোমাদের এমসিকিউ। এবার দেখে নাও এসএকিউ যে প্রশ্নগুলো আছে। দেখো প্রথম প্রশ্ন, হারিয়ে যাওয়া কালির কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত? সেটা হচ্ছে উত্তরটা দেখো 2,500 পাউন্ড। তারপরের প্রশ্ন দেখো, আমরা ফেরার পথে, এগুলো সব ইয়ারের প্রশ্ন কিন্তু তোমরা ভালো করে করে নেবে। আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম, বক্তা কেন তা পুকুরে ফেলে দিয়ে আসতো? উত্তরটা দেখো, লেখকরা শৈশবে কলা পাতায় হোম টাস্ক করতেন, প্রচলিত ধারণা অনুযায়ী সেগুলো গরুতে খেলে অমঙ্গল হতো, তাই সেগুলি তারা পুকুরে ফেলে দিতেন। তার পরের প্রশ্ন দেখো এবার, লেখক শ্রীপান্ত ছোটবেলায় কিসে হোম টাস্ক করতেন? একটু আগে আমরা করে এসেছিলাম, কলা পাতার কাগজের মাপ কেটে, কলা পাতাগুলোকে কাগজের মাপে কেটে তাতে হোম টাস্ক করতেন। তারপরের প্রশ্ন দেখো, দুজন সাহিত্যিকের নাম করো যাদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা। তাহলে একজন হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর আরেকজন হচ্ছে শৈলজানন্দ মুখোপাধ্যায়। 5 নম্বরের প্রশ্ন দেখো, সোনার দোয়াত কলম যে সত্যিই হতো তা লেখক কীভাবে জেনেছিলেন? দেখো উত্তরটা, সোনার দোয়াত কলম যে সত্যিই হতো তা লেখক জেনেছিলেন শুভ ঠাকুরের দোয়াতের সংগ্রহ দেখে। 6 নম্বরের প্রশ্ন দেখো, দোকানদার লেখককে কলম বিক্রি করার আগে কি জাদু দেখিয়েছিলেন? দোকানদার কলমের মুখ থেকে খাপটা সরিয়ে সেটি ছুঁড়ে দিয়েছিলেন টেবিলের পাশে দাঁড় করানো একটা কাঠের বোর্ডের উপর, কিন্তু তার সত্ত্বেও কলমের নিবটি অক্ষত ছিল। কলম কিনতে যাওয়া লেখকের কাছে এই ঘটনা জাদু বলে মনে হয়েছিল। 7 নম্বরের প্রশ্ন দেখো, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। কি নিয়ে লেখকের প্রথম লেখালেখি? বাঁশের কঞ্চির কলম, মাটির দোয়াত, কলা পাতা আর হাতে তৈরি কালির সাহায্যে লেখকদের প্রথম লেখালেখি শুরু হয়েছিল। 8 নম্বরের প্রশ্ন দেখো, লাঠি তোমার দিন ফুরায় আছে কথাটি কে বলেছিলেন? সেটা হচ্ছে উত্তরটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 9 নম্বরের প্রশ্ন দেখো, এ নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে, কোন নেশার কথা বলা হয়েছে? উত্তরটা দেখো, আলোচ্য অংশে প্রাবন্ধিক শ্রীপ্রান্ত তার ফাউন্টেন পেন সংগ্রহের নেশার কথা বলেছেন। 10 নম্বরের প্রশ্ন দেখো, অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, কার কথা বলা হয়েছে? উত্তরটা হচ্ছে অন্নদাশঙ্কর রায়ের কথা বলা হয়েছে। কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। 11 নম্বরের প্রশ্ন, কাদের কাছে অস্পৃশ্য? কলম সস্তা হয়ে যাওয়ার ফলে হাত সাফাইয়ের কাজে নিযুক্ত পকেটমারদের কাছে কলম আজ অস্পৃশ্য। তারপরের প্রশ্ন দেখো, সোনার দোয়াত কলম যে সত্যি হতো, বক্তা সোনার দোয়াত কলমের কথা কীভাবে জেনেছিলেন? শুভ ঠাকুরের দোয়াত সংগ্রহ দেখে। তারপরের প্রশ্ন দেখো, কুইল কাকে বলে? পালকের কলমের নাম, ইংরেজি নাম হচ্ছে কুইল।
নম্বরের প্রশ্ন দেখো, আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে। আজ কি অবলুপ্তির পথে? উত্তরটা দেখো, ফাউন্টেন পেন থেকে বল পেন সবই আজ অবলুপ্তির পথে। কম্পিউটারের যুগে কলমের ব্যবহার কমতে থাকায় লেখক এই কথা বলেছেন। 15 নম্বরের প্রশ্ন দেখো, স্টাইলাস কি? ব্রোঞ্জের সরু কাঠি বা শলাকার পোশাকি নাম স্টাইলাস। প্রাচীন রোমে কলম হিসাবে ব্রোঞ্জের শলাকা ব্যবহার করা হতো। 16 নম্বরের প্রশ্ন দেখো, প্রাচীন সুমেরীয়রা কিভাবে কলম বানাতো? প্রাচীন সুমেরীয়রা নীল নদের তীর থেকে নলখাগড়া ভেঙে নিয়ে এসে সেটাকে ভোঁতা করে তুলি বানিয়ে লিখত। 17 নম্বরের প্রশ্ন দেখো, তখন মনে কষ্ট হবে বই কি? কী কারণে মনে কষ্ট হয়েছে? উত্তর দেখো, হারিয়ে যাওয়া কালির কলম রচনার লেখক শ্রীপ্রান্ত কলম ক্রমশ উধাও হয়ে যাওয়ার উপক্রম হওয়ায় মনের কষ্ট পেয়েছেন। 18 নম্বরের প্রশ্ন দেখো, কালি তৈরির উৎকৃষ্ট পদ্ধতি সম্পর্কে প্রচলিত প্রবাদটি লেখ। দেখো, তিল ত্রিফলা শিমুল ছালা, ছাগ দুগ্ধে করি মেলা, লৌহ পাত্রে লোহাই ঘষি, ছিঁড়ে পত্র ছাড়ে মসি। 19 নম্বরের প্রশ্ন দেখো, বড়রা শিখিয়ে দিয়েছিলেন। বড়রা কি শিখিয়ে দিয়েছিলেন? ছোটবেলায় কলম তৈরি করার সময় বড়রা শিখিয়েছিলেন বাঁশের কঞ্চির সুচলো মুখটা চিরে দিতে, তবেই কালি একসঙ্গে না গড়িয়ে ধীরে ধীরে পড়বে। 20 নম্বরের প্রশ্ন দেখো, বাংলায় একটা কথা চালু ছিল। কোন কথা চালু ছিল? বাংলায় চালু কথাটি ছিল, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। 21 নম্বরের প্রশ্ন দেখো, খাগের কলমের ব্যবহার এখন কোন সময়ে দেখা যায়? উত্তরটা সরস্বতী পুজোর সময়। জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তটি উল্লেখ করো। লুইস অ্যাডসন ওয়াটারম্যানের হাত ধরে ফাউন্টেন পেনের জন্ম হয়েছে। আদিতে এর নাম ছিল রিজার্ভার পেন। 23 নম্বরের প্রশ্ন দেখো, তা লেখককে নেশাগ্রস্ত করে। কিভাবে লেখককে নেশাগ্রস্ত করে? এখানে ফাউন্টেন পেনের কথা বলা হয়েছে। এই পেন সংগ্রহের আনন্দ লেখককে নেশাগ্রস্ত করে। 24 নম্বরের প্রশ্ন দেখো, ফাউন্টেন পেনের আবিষ্কারককে? ফাউন্টেন পেনের আবিষ্কারক হলেন লুইস অ্যাডসন ওয়াটারম্যান। 25 নম্বরের প্রশ্ন দেখো, নামটা রবীন্দ্রনাথের দেওয়া হতে পারে। কোন নামের কথা বলা হয়েছে? ফাউন্টেন পেনের যে বাংলা নাম ঝর্ণা কলম একদা প্রচলিত ছিল, এখানে সেই নামের কথা বলা হয়েছে। 26 নম্বরের প্রশ্ন দেখো, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। কাদের কাছে অস্পৃশ্য? একটু আগে এই প্রশ্নটা আমি উত্তরটা করিয়েছি। তারপরে দেখো, দার্শনিক তাকেই বলে। দার্শনিক কাকে বলে? হারিয়ে যাওয়া কালির কলম রচনায় লেখকের মতে যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন তাকেই দার্শনিক বলা হয়। 28 নম্বরের প্রশ্ন দেখো, কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন। কি লিখেছিলেন? কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন যে কলকাতায় চৌরঙ্গীর 3 জন ফেরিওয়ালার মধ্যে একজন কলম বিক্রেতা। 29 নম্বরের প্রশ্ন দেখো, পালকের কলম বর্তমানে দেখার জন্য কিসের ওপর নির্ভর করতে হয়? অথবা দিয়ে আরেকটা প্রশ্ন দেখো, কুইল এখন কোথায় দেখতে পাওয়া যায়? উত্তরটা দেখো, পালকের কলম বা কুইল বর্তমানে দেখার জন্য পুরনো দিনের তৈলচিত্র বা ফটোগ্রাফের উপর নির্ভর করতে হয়। 30 নম্বরের প্রশ্ন দেখো, প্রথমে ফাউন্টেন পেনের নাম কি ছিল? শ্রীপ্রান্ত রচিত হারিয়ে যাওয়া কালির কলম রচনার জানা যায় প্রথমে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। 31 নম্বরের প্রশ্ন দেখো, সেই আঘাতেই পরিণতি নাকি তার মৃত্যু। এখানে কার মৃত্যুর কথা বলা হয়েছে? শ্রীপ্রান্ত রচিত হারিয়ে যাওয়া কালির কলম প্রবন্ধ থেকে গৃহীত প্রশ্নোদ্ধৃত অংশে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের মৃত্যুর কথা বলা হয়েছে। তারপরে দেখো 32 নম্বরের প্রশ্ন, সেই আঘাতের পরিণতি নাকি তার মৃত্যু। কোন আঘাতে পরিণতিতে মৃত্যুর কথা বলা হয়েছে? উত্তরটা দেখো, বিখ্যাত লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন নিজের হাতের কলম
হঠাৎ অসাবধানতাবশত বুকে ফুটে গিয়ে। এখানে কলমের সেই আঘাতের পরিণতিতে ত্রৈলোক্যনাথের মৃত্যুর কথা বলা হয়েছে। 33 নম্বরের প্রশ্ন দেখো, কোন প্রবীণ কবি বা লেখক কলমের বদলে টাইপরাইটারে লিখেছেন? শ্রীপান্থ রচিত হারিয়ে যাওয়া কালির কলম প্রবন্ধ থেকে জানা যায় অন্নদাশঙ্কর রায় কলমের বদলে টাইপরাইটারে লিখেছিলেন। 34 নম্বরের প্রশ্ন দেখো, আধুনিক যুগে নিবের কলম ব্যবহার করতেন কোন বিখ্যাত বাঙালি লেখক? শ্রীপান্থ রচিত হারিয়ে যাওয়া কালির কলম প্রবন্ধ থেকে জানা যায় আধুনিক যুগে নিবের কলম ব্যবহার করতেন সত্যজিৎ রায়। তার পরের প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথের চিত্রশিল্পের সূচনা হয়েছিল কিভাবে? হাতে লেখা পাণ্ডুলিপির পাতায় অক্ষর কাটাকুটি করতে গিয়ে। 36 নম্বরের প্রশ্ন দেখো, কলমকে কিসের চেয়েও শক্তিধর বলা হয়েছে? কলমকে তলোয়ারের চেয়েও শক্তিধর বলা হয়েছে। 37 নম্বরের প্রশ্ন দেখো, ফাউন্টেন পেনও হয়তো আভাসে ইঙ্গিতে তাই বলতে চাই। আভাস ইঙ্গিতে কীরকম? প্রবন্ধে মন্তব্য করেছেন ফাউন্টেন পেন হয়তো আভাসে ইঙ্গিতে বলতে চাই যে কলম তলোয়ারের চেয়েও শক্তিশালী। 38 নম্বরের প্রশ্ন দেখো, সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ, কথাটির অর্থ কী? দেখো, কথাটির অর্থ হচ্ছে সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। 39 নম্বরের প্রশ্ন দেখো, মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কাদের কথা বলা হয়েছে? শ্রীপান্থ রচিত হারিয়ে যাওয়া কালির কলম রচনায় অন্তর্গত প্রশ্নোদ্ধৃত অংশে লিপিকুশলী বা ক্যালিগ্রাফিস্টদের কথা বলা হয়েছে। ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলী কাদের বলে? পারদর্শী লিপিকার বা ক্যালিগ্রাফিস্টদের বলা হয় লিপিকুশলী। 41 নম্বরের প্রশ্ন দেখো, আশ্চর্য সবই আজ বিলুপ্তির পথে। কি আজ অবলুপ্তির পথে? উত্তর দেখো, ফাউন্টেন পেন থেকে বল পয়েন্ট পেন সবই আজ অবলুপ্তির পথে। কম্পিউটারের যুগে কলমের ব্যবহার কমতে থাকায় লেখক এই কথা বলেছেন। লাস্ট প্রশ্ন দেখো, গ্রামে কেউ দু একটা পাস করতে পারলে বুড়ো বুড়িরা কী বলে আশীর্বাদ করতেন? গ্রামে কেউ দু একটা পাস করতে পারলে বুড়ো বুড়িরা তাকে সোনার দোয়াত কলম হোক বলে আশীর্বাদ করতেন। এই ছিল আমাদের হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ থেকে যত শর্ট প্রশ্ন। এর বাইরে তোমাদের অন্য কোনো শর্ট প্রশ্ন করার দরকার নেই। তোমাদের যদি কারোর কোনো রকম অসুবিধা থাকে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, এবং তোমরা এই প্রশ্নগুলো নিয়ে কতটা উপকৃত হলে সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবে।